আজকের আয়োজনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ রয়েছেন, আমাদের বিএমএপি, টিপিসি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক এবং ইত্যাদি প্রবাসী কল্যাণ সংক্রান্ত সকল অফিসের কর্মকর্তাবৃন্দ আছেন, আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা আছেন, আমাদের প্রথম সম্মুখ সারির জুলাই যোদ্ধাগণ যারা দেশে ছিলেন তারাও রয়েছেন, রেডিও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ রয়েছেন, অন্যান্য উপস্থিতি সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই অবগত হয়ে গেছেন আজকের দিবসের তাৎপর্য কি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি এবং জুলাই আসলে আমরা জুলাইকে স্মরণ করার জন্য এই সভাটা, আর জুলাই যার যার যে এখানে কন্ট্রিবিউশন ছিল সেগুলো আলোচ্য বিষয়। তো আপনারা ইতিমধ্যে উল্লেখ করে ফেলেছেন যে সেই গত জুলাই সময়ে কার কি ভূমিকার অংশ হিসাবে আমরা যারা বিদেশে ছিলাম, প্রবাসী ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন দেশে যারা অবস্থান করলেন এবং করেছিলেন সেই সময়, তাদের প্রতিবাদ ছিল একটা জোরালো প্রতিবাদ এবং একটা বিশাল সারা জায়গানো সারা বিশ্বকে দেখিয়ে দেওয়ার মতো একটা বড় প্রতিবাদ ছিল। তো আমরা জানি যে কম বেশি 1 কোটি বা তারও প্লাস বাংলাদেশি প্রবাসী বিভিন্ন দেশে অবস্থান করে, আর দেশের সংখ্যা কম নয়, দেশও প্রায় এখন কয়টা দেশে আছে আমরা 174টি দেশে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা অবস্থান করে। ওদের বেশিরভাগই হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণের মাধ্যমে বিদেশে গিয়েছে। তাছাড়া আমাদের স্টুডেন্টদের সংখ্যা এখন কিন্তু অনেক বেড়ে গেছে, তারা কিন্তু অনেক মেধাবী এবং আমি মনে করি যে তারা বিশেষ করে আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে আমাদের যে ছাত্রছাত্রী ভাই বোনেরা গিয়েছেন তারা কিন্তু অনেক মেধাবী এবং তারাও কিন্তু অনলাইনে অনেক যুদ্ধ করেছে এবং দেশের জন্য অনেক তাদের প্রতিজ্ঞা এবং সেবাশ্রম রয়েছে। এছাড়াও আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা রয়েছে যারা বিদেশ থেকে অনেক বড় নেতৃত্ব দিয়েছিল জুলাই যুদ্ধে, এটা আপনারা দেখেছেন এবং আপনারা অনলাইনে ওই সময় জুলাই এবং আগস্টের সময় সবাই সক্রিয় ছিলেন। আপনারা দেখেছেন যে সাংবাদিক ভাইয়েরা আমাদের দেশে সেই সময় অবস্থান করতে পারেনি, দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তারা কিন্তু বিদেশে বসে একটা ব্যাপক যুদ্ধ করেছিল অনলাইনে। তো তাদের স্মৃতির উদ্দেশ্য আমরা আলোচনা এখানেও কিছুটা করবো, এরপরেও আমাদের আরো আলোচনা থাকবে। তো রেমিটেন্স যোদ্ধারা বড় যে ভূমিকাটা তখন রেখেছিলেন সেটা হচ্ছে তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন, পরিবারের কথা, ছেলে মেয়ের কথা, অনেক কিছু কথা ছিল, তারপরও আপনারা এই কাজটি করেছিলেন। তো এটাও কিন্তু জুলাই যুদ্ধে বড় একটা অবদান ছিল। তো আপনাদের এই অবদানকে আমরা কৃতজ্ঞতা বলে স্বীকার করি এবং স্মরণ করি, যার প্রেক্ষিতে আজকে বাংলাদেশ আপনাদের যার যার জায়গা থেকে যে অবদানটি রেখেছিলেন তাদের সবাইকে অবদানের জন্য আমরা স্মরণ করছি। তো আমরা চাই দেশের যে কোনো বিপদে, যে কোনো সমস্যা আপনারা একসাথে এগিয়ে আসবেন। আর যে ভাইরা বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের অনেক সমস্যা আছে, আমি জানি সমস্যাগুলো, সেই সমস্যা শুরু হয় একদম গোড়া থেকে এবং বিভিন্ন টায়ারের সমস্যাগুলো হয়। বিদেশে গিয়েও আপনারা অনেক সমস্যায় পড়েন, বিদেশে যে আমাদের মিশনগুলো আছে, যে ফরেন আমাদের যে অফিসগুলো আছে, সবাই সেখানে পৌঁছাতে পারে না, অফিসের সক্ষমতা সেই মাত্রায় থাকে না সকলের কাছে পৌঁছে যাওয়ার। আমাদের সৌদি আরবে বর্তমানে কতজন আছে? না ম্যাডাম, কি বলে অনেক বেশি, সব মিলিয়ে কর্মী 6 লাখ, স্যার 6 লাখের মতো প্রতি বছর যায় স্যার। ওখানে 30 হয়ে গেছে। তো ওখানে এত লোক আছে যে তাদের সমস্যাগুলো আমাদের সৌদি আরবে কয়েকটা আছে, জেদ্দা আছে, মক্কা অথবা মদিনাতে, তো সব জায়গায় আমাদের অফিসও নাই, আসলে সমাধান করা কঠিন হয়। তারপরে আমি বলবো যে যেখান থেকে যে সমস্যায় পড়বেন, আশা করি আমাদের সাথে আমাদের প্রবাসী কল্যাণ ডেস্ক একটা থাকে, অনলাইনে কিন্তু প্রবাসী সেবাদের জন্য যোগাযোগ নেটওয়ার্ক আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তো আছে, বিএমইডি আছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আছে, বা অনেকগুলো সংস্থা আছে। তারপরে ফরেন যে মিশনগুলো, ওখানে আমাদের যোগাযোগটা একটা বড় ইস্যু। তো আমি ওই ইকরা যে কথাটা বললো, আমি ওখানে ছিলাম প্রায় 1.5 বছর প্লাস ছিলাম। তো তখন আমি ওখানে গিয়ে প্রথম যেটা ফেস করেছিলাম নারী কর্মীরা তখন বিদেশে যাচ্ছিলাম, কিন্তু আমি ছিলাম আপাতত প্রতিবাদী যে আমি চাই না যে নারী কর্মীরা এই ধরনের পেশায় বিদেশে যাবে, গৃহকর্মী বা ধরনের পেশায়। তো সেই চেতনা থেকে আমি শুরু করেছিলাম যে একটা কিছু বোনদেরকে নিয়ে দেখালেখি করি। তো আমার 2টা ব্যাপার ওখানে ছিল, মানে রিইন্টিগ্রেশন এক্সপিরিয়েন্সেস অফ রিটার্নিং পিপল মাইগ্রেন্টস ছিল,
যারা দেশে আসার পরে তারা কি যুদ্ধটা করে, এবং দেশে এসে তাদের এত কষ্টের বিনিয়োগ টাকা পয়সাটা আসলে কি রেডি তারা ব্যবহার করতে পারে, কিভাবে দালাল প্রতারণার মাধ্যমে সেই টাকাগুলো চলে যায়, যে উদ্দেশ্যে পরিবার বাচ্চা কাচ্চাকে ফেলে রেখে বিদেশে গিয়ে এত কষ্ট করে দেশে ফিরে আসে। বিভিন্ন রকম মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে তাদের পারসেপশন এত খারাপ হয়ে যায় যে তারা ফ্যামিলি আর বাচ্চার সাথে পুনরায় আর মিশতেই পারে না। এই কথাগুলো ওখানে আছে। আর দালালদের কথা তো বলার অপেক্ষা না, কত টায়ারে দালাল থাকে, কিভাবে আমার প্রিয় বোনদেরকে বিদেশে নিয়ে বিক্রি করে দিচ্ছে, কত জায়গা তাদেরকে পাচার করে দেয়, কিভাবে যে প্রতারণার চ্যানেলগুলো, তো ওগুলোর জন্য আমরা অনেক কথা বলে এসেছি, এখনো সেই কথাগুলো শেষ হয়ে যায়নি, চলছে। তো আমরা সবাই সচেতন হলে আশা করি একটা ভালো ভূমিকা আমরা সবাই মিলে রাখতে পারবো। দালাল প্রতারণার বিরুদ্ধে সকলের একটা ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে। দালালরা যেন কোনোভাবে এই প্রসেসে কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে। আমাদের বৈধ যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে যদি যাওয়া হয় তখন সকল সেবা এটাকে নিশ্চিত করা সম্ভব। তাছাড়া অনেক মাইগ্রেশন যেটা একটা ভিন্ন ওয়েতে যায়, অনেকে লেখাপড়া সেভাবে থাকে না, ট্রেনিং পর্যাপ্ত থাকে না, এবং মাইগ্রেশন প্রসেসগুলো ভালো করে না বুঝে চলে যায়। আপনাকে অসংখ্য ডকুমেন্টস বিভিন্ন টায়ারে দেওয়া হবে, না বুঝে না পড়ে সব স্বাক্ষর করে চলে যাচ্ছেন। ওখানে কিন্তু আপনার কন্ট্যাক্ট পেপারে অনেক কথা লেখা থাকে, আপনি যদি নিজে না বুঝেন আপনার আত্মীয় কাউকে দিয়ে বুঝিয়ে দেখিয়ে যদি পড়ে বুঝে যান তাহলে একটা ব্যাপার। আপনি ওখানে গিয়ে কোন কোন ব্যাপার আপনার সাথে থাকবে কি না থাকবে, কোন জায়গায় থাকবেন, এটা এক পর্যায়ে হয়, কিন্তু অনেক ওয়েতে আপনি পারবেন না, অনেক হাতে হাতে বদল হয়ে যাওয়া লাগে। তো ওই ক্ষেত্রে আপনাদের অনেক প্রতারণার বিষয় চলে আসছে। এগুলা দেখার শিকার বোঝার ব্যাপার আছে। পর্যাপ্ত পড়াশোনা করে সকল কিছু দেখে শুনে বুঝিয়ে গেলে আশা করি এই সমস্যাগুলো কম হবে। আর দালাল প্রক্রিয়া এটা তো বহুদিন ধরে আছে, এখনো যে শেষ হয়ে গেছে মনে হয়। অনেকেই শুনেছে যে সৌদি আরবে যে আবার সে ইউরোপে চলে যাওয়ার চেষ্টা করে, এবং সেটা কি টাফ হয়েছে, বরফের গাড়ির ভিতরে নিজেকে ডুবিয়ে দেয়, সেটা তো যে কোনো সময় মারা যায়, মারা যেতেও পারে, এভাবে যায় হাই রিস্ক নিয়ে। সাগর পাড়ি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, মহাসাগর বড় সাগর পাড়ি দিয়ে। তো ওটা তো হাই চ্যালেঞ্জিং, কিন্তু জীবন মরণের ব্যাপার আছে। এত হাই ডেলিগেশন দিয়ে পাড়ি দিয়ে যাওয়ার তুলনায় এত ডেলিগেশন থাকলে তো দেশকে বড় মাত্রা প্রতিষ্ঠিত হয়ে যাওয়া সম্ভব। তো এ ধরনের মানে কোনো কাজে যাওয়া যাবে না, আমাদের নিজেদেরও কিন্তু সচেতন হওয়া লাগবে। আর কথায় কথায় সেই ভাইটাই না দেখে সরকারি প্রসেসে টাকা পয়সা বা অন্যান্য প্রসেসিং করলে তো বেটার, ওখানে গিয়ে অন্যের হাতে হাত বদল করতে টাকা পয়সা দিতে যাবো না, ওগুলো একটা সচেতনতার ব্যাপার আছে। যাই হোক, ওটা অনেক কথা বলে ফেললাম। আর মূল কথাটা হচ্ছে যে আপনাদের এর আগে একটা প্রোগ্রাম হয়ে গেল, আমি চাচ্ছিলাম সেখানে বলতে যে এখন আপনাদের উদ্দেশ্যে বলি সরকার কি করেছে। এই জুলাই স্মৃতিকে স্মরণ করার জন্য সরকার একটা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচি আওতায় প্রতিদিন নির্দিষ্ট প্রতিপাদ্যে দেশব্যাপী আয়োজিত হচ্ছে স্মরণ সভা, বিভিন্ন আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি। যেমন আমরা 1 জুলাই করেছিলাম বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত, ক্যালেন্ডার প্রকাশ, শিক্ষা বৃত্তি প্রদান এবং গণস্বাক্ষর কর্মসূচি। 5 থেকে 7 জুলাইয়ের মধ্যে ছিল পোস্টারিং এবং ওয়েবসাইট চালুকরণ। 14 জুলাই ছিল উইমেন্স ডে। 15 থেকে 23 জুলাইয়ের মধ্যে ছিল বিভিন্ন স্মৃতিচারণ, তথ্যচিত্র প্রদর্শনী, VR প্রদর্শনী, সমাবেশ এবং আন্তর্জাতিক সংহতি কর্মসূচি। 24 থেকে 27 জুলাই ছিল শিশু শহীদ স্মরণ, চিত্রাঙ্কন এবং নাট্য পরিবেশনা। 28 থেকে 31 জুলাই স্বাস্থ্যসেবা, সাংবাদিক সংলাপ এবং কলেজ পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান। 1 থেকে 5 আগস্টের মধ্যে চূড়ান্ত অনুষ্ঠানাদি, এর মধ্যে রয়েছে স্মরণ অনুষ্ঠান যেটা আজকে হতে যাচ্ছে, আরও হবে 5 আগস্ট বই প্রকাশনা, বিজয় মিছিল, এয়ার শো অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং হয়ে গেছে। লাখো কণ্ঠে যেটা আমরা সেদিন মেয়েদের নিয়ে করেছিলাম, ওখানে লাখো কণ্ঠে শপথ পাঠ করানো হয়েছিল। এছাড়াও গ্লোবাল সলিডারিটি, জুলাই আন্দোলনে বিদেশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে যারা ইতিবাচক ভূমিকা রেখেছিলেন তাদের বিষয়ে অনলাইন এবং অফলাইন আলোচনা করা হয়েছে এবং আলোচনা চলছে। আজকে রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আলোচনা অনুষ্ঠান আছে। এছাড়াও আমরা স্থানীয় সাংবাদিকগণ, সুশীল সমাজের সাথে আমরা আগামী 2-3 দিনের মধ্যে 5 আগস্টের পূর্বে আমরা একটা অনুষ্ঠান করবো। জুলাই যারা সাংবাদিক ভাইরা ছিলেন তাদের বড় একটা ভূমিকা ছিল, এবং সুশীলদের মাঝেও আমরা চাই একটা ডিসকাশন রাখতে সুশীল সমাজের প্রতিনিধিগণকে নিয়ে। এটা আমরা পরশুদিন আশা করছি অনুষ্ঠানটা করবো। তো সাংবাদিকদের মধ্যে যারা
ভালো ভূমিকা রেখেছিল সেই সময় তাদেরকে আমরা রাখতে চাই। এছাড়া আমরা বিভিন্ন কর্নার থেকে যে যার জায়গা থেকে যদি কোনো ডকুমেন্টেশন থাকে, এটা কিন্তু জাতীয় পর্যায়ে হয়েছে বিভিন্ন জায়গায়। ডকুমেন্টেশন বলতে কোনো পত্রিকার কাটিং সাংবাদিক জনের কাছে বেশি থাকার কথা। আপনি যেটা বলেছেন যে সেই সময় যারা পর্যন্ত এখন দেখে নেন, এরকম যদি কোনো পেপার, কোনো ডকুমেন্টেশন, মিডিয়া, ভিডিও যদি থাকে, ওগুলো আমরা সংরক্ষণ করতে চাই। এটা আপনাদের মাধ্যমে আমরা নেব। জুলাই স্মৃতিচারণমূলক বা জুলাইয়ের একটা আর্কাইভ থাকতো, ওগুলো করে দিতে পারে। তাছাড়া আমরা তো দোয়া অনুষ্ঠান সব জায়গায় করেছি, এটা একদম কওমি মাদ্রাসা পর্যন্ত কিন্তু হয়েছে। এর আগে প্রথম ছিল না, পরে আবার রেজিস্টার দিতে হয়ে গেছে। তো অনুষ্ঠানটা এটা কিন্তু মাসের 36 দিনের অনুষ্ঠান। 36 জুলাই, যদিও 26 দিন হয়েছে টোটাল, মনে হয় 26 দিন। তো ওই অনুষ্ঠানটা আমরা একটা ঐতিহাসিক ডকুমেন্টস হিসাবে রাখতে চাচ্ছি। এগুলা কিন্তু আগে ওই যে জুলাই পরিবার যেটা ওয়েবসাইটটা ওখানে আপলোড করার একটা ব্যাপার আছে, আমরা কারণের সবই কিন্তু নিয়মিত আপলোড করে আমাদের ফেসবুকে কিন্তু এগুলো যাচ্ছে। আপনারা যারা আমাদের ফেসবুকে এখনো যুক্ত হন না, জেলা প্রশাসকদের, আপনারা যুক্ত হতে পারেন। আমরা অফিসিয়ালদের, এই ফ্লোরের অফিসিয়ালদেরকে দেখেছি শুধু, তো ওখানে এগুলো দেখা যাবে। আমরা যেগুলো আপলোড করেছি, আমাদেরকে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই স্মৃতিকে ধারণ করা এবং শেয়ার করা। তো ওটা আমরা বলছি, আমরা যারা তথ্য অফিসের মাধ্যমে যে 36টা ডকুমেন্টারি আছে, এটা ভিটিভিতেও আছে, আপনারা দেখবেন ভিটিভি লিঙ্কে এগুলো আছে। এবং জুলাই যোদ্ধার মতো যারা অথবা পরিবার সদস্য কোনো স্মৃতিচারণমূলক বিভিন্ন অনুষ্ঠান আছে, আমরা যে অনেকগুলো ডকুমেন্টারি কিন্তু এখন বাজারে আছে, এগুলো কিন্তু বিভিন্ন সাইটে আপনারা শেয়ার করবেন। যা যা সাইটে করলে আমরা জুলাইকে সমৃদ্ধ করতে পারবো, জুলাই স্মৃতিকে আরো সংরক্ষণ করতে পারবো। তো পরিশেষে আমি জুলাই যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা ভাইরা যারা ব্যাপক অবদান রেখেছিলেন, আপনাদের পরিবারকে অনেক রেখেও আপনারা টাকা বন্ধ করে দিয়েছিলেন। তো আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। নাস্তাটা একটু ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য এবং চমৎকার দিক নির্দেশনা প্রদানের জন্য। এখন আমরা জুলাই এবং আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে